ওয়েলকাম টু অমর্স মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো 2025 ফিজিক্যাল সায়েন্সের উত্তর করছি বিভাগ ক। নিচে কোন রশ্মির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা বেশি? এটা উত্তর হবে আলফা রশ্মি। একদম সঠিক উত্তর। আমি ভৌতবিজ্ঞানের শিক্ষক দেখে নেবে প্রত্যেকটি কোয়েশ্চেনের অ্যান্সার সঠিক। ফিউজ তারের বৈশিষ্ট্য কী? এটি হবে নিম্ন গলনাঙ্ক উচ্চ রোধ, অর্থাৎ এই আধুনিক দীর্ঘ পর্যায় সারিতে কয়টি শ্রেণী? এটি উত্তর হবে 18টি। 7টি পর্যায় 18টি শ্রেণী হয়। নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? এটা হচ্ছে আয়নীয় যৌগ NaCl। এগুলো কিন্তু সমযোজী যৌগ ক্লোরোফর্ম H2SNO2, এগুলো অস্তিত্ব আছে। কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? সকলেই জানি অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কম সংখ্যক H+ আয়ন দেয়। লৌহ সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রঙ উৎপন্ন হয়? সবুজ বর্ণের ক্রোমিক সালফেট, এটা হচ্ছে সবুজ হবে উত্তর। নিচে কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? বক্সাইট, তোমরা জানো Al2O3.2H2। ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হবে অ্যাসিটিলিন, এটা সকলেই জানো অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2। গ্রিনহাউস গ্যাসকে শনাক্ত করে, এটা উত্তর হবে জলীয় বাষ্প, কারণ অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এরা আয়ার রশ্মি শোষণ করতে পারে না। তাহলে অন অ্যান্ড অনলি অ্যান্সার হচ্ছে গ্রিনহাউস জলীয় বাষ্প। অঙ্কটি দেখে নাও, এসটিপিতে 22 গ্রাম CO2 আয়তন কত? 22 গ্রাম CO2, তাহলে CO2 আণবিক ভর কত? কার্বন 12, অক্সিজেন 2 গুণ 16, অর্থাৎ 2 গুণ 16 অর্থাৎ 44 গ্রাম। তাহলে 44 গ্রাম CO2 আয়তন, এসটিপিতে 22.4 লিটার। তাহলে 1 গ্রামের কত, 22 গ্রামের কত? 44 যদি 22.4, 22 তাহলে 11.2 লিটার। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 11.2। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? দেখে নাও, ক্যালসিয়াম কার্বনেট আণবিক ভর হচ্ছে 100 গ্রাম, গ্রামে গ্রামণিক ভর। তাহলে ক্যালসিয়াম অক্সাইড 40 + 16 56 গ্রাম। তাহলে 100 গ্রাম থেকে 56 গ্রাম CaO উৎপন্ন হয়। তাহলে 10-এ কত? অর্থাৎ 100-তে 56 হলে 10 হবে 5.6 গ্রাম। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 5.6 গ্রাম। পরের অ্যান্সারটা দেখে নাও, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে, এটা একমাত্র হবে পরিবাহী উপাদানের প্রকৃতির উপর। এটা তোমরা পাবে অভিনব বই, পেজ নাম্বার 31। তাপ পরিবাহিতাঙ্ক কি নির্ভর করে? উপাদানের উপর। আলোর প্রতিসরাঙ্কের সময় নিচে কোন রাশিটি অপরিবর্তিত থাকে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, এটা হচ্ছে কম্পাঙ্ক। কোন প্রকার দর্পণে অসৎ, ছোট, সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? এটা উত্তর হবে উত্তল দর্পণ। কোনটি তড়িৎ শক্তির একক? কিলোওয়াট ঘন্টা। ওয়াট হচ্ছে ক্ষমতা, ওহম হচ্ছে রোধ, আর বিভব প্রভেদ হচ্ছে ভোল্ট। তাহলে কিলোওয়াট ঘন্টা বা বিওটি। তেজস্ক্রিয়ত এসআই একক বেকারেল। বেকারেল। ইউরেনিয়াম 92-235 থেকে বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা কী পরিবর্তন হবে? পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে। যদি কেউ লেখে নেপচুনিয়াম 92-235, সেটাও পসিবল, এবং 1 একক বৃদ্ধি পাবে লিখলেও হবে। ম্যাচিংটা দেখে নাও, জার্মান সিলভারের উপস্থিত, এটি উত্তর হবে, একদম অ্যান্সার করে দিয়েছি নিকেল। এটা উত্তর হবে নিকেল, দেখিয়ে দিয়েছি। ইউরেনিয়ামোত্তর মৌল, ইউরেনিয়ামের পরবর্তী মৌল হচ্ছে প্লুটোনিয়াম। পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু লিথিয়াম, দ্বিতীয় পর্যায়ে ক্ষারীয় ধাতু লিথিয়াম। আর ক্যালামাইন থেকে নিষ্কাশিত Zn জিঙ্ক। পরে কোশ্চেন দেখো, প্রত্যেকটি অ্যান্সার নিখুঁত, মিলিয়ে নেবে কে কত পাচ্ছ। 36। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে। তোমরা জানো ক্যাথোডে বিজারণ হয়, অ্যানোডে জারণ হয়। অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস? ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন। কোনটি তড়িৎ বিশ্লেষ্য? অ্যাসিটিক অ্যাসিড। চিনির জলীয় দ্রবণ ইথানল নন ইলেকট্রোলাইট, মানে তড়িৎ অবিশ্লেষ্য। কী ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? তো দেখে নাও, এটা হচ্ছে যে Fe+CuSO4, লোহার চামচকে অ্যাসিডের মধ্যে ডোবানো হচ্ছে কপার সালফেটের মধ্যে। তাহলে ফেরিক সালফেট তৈরি হবে FeSO4, অর্থাৎ Fe কপারকে প্রতিস্থাপিত করছে, এই বিক্রিয়াটা চেয়েছে, +Cu। এবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার হয়? আয়রন চূর্ণ বা লোহা অনুঘটক। ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় CaNCN অথবা CaCN2, ক্যালসিয়াম সায়ানামাইড, এটার রাসায়নিক নাম CaNCN অথবা CaCN2 লিখলে হবে। থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? এটা উত্তর হবে অ্যালুমিনিয়াম।
নিচে জৈব যৌগটি ইফেক্ট নাম লেখো 1 2 3 4 তিনটে আছে, তাহলে 2 ব্রোমোপ্রোপেন অথবা অবস্থানগত আইসোমেরিজম, সেটা হচ্ছে উদাহরণ দেখো, এটা হচ্ছে 1 2 3 2 হাইড্রক্সিপ্রোপেন অথবা 1 হাইড্রক্সিপ্রোপেন বা প্রোপান 1 অল বা প্রোপান 2, এটা অ্যাকচুয়ালি আর নাম হওয়া উচিত প্রোপান 2 অল, ঠিক আছে, এটা প্রোপান 1 অল। রান্নার পাত্রে আটাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য পলিমার হচ্ছে টেফলন। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? উত্তর হবে ট্রপোস্ফিয়ার। ওজোন স্তরের গাঢ়ত্ব ডবসন একক। কেউ যদি ডি ইউ লেখো, ইউ উইল গেট ফুল মার্কস। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। সত্য না মিথ্যা? -273 ডিগ্রি তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, এটা লিখেছে অসীম, এটা উত্তর হবে মিথ্যা। এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের অনুসংখ্যা কত? 3.01 × 10⁻23। অঙ্কটা দেখে নাও। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, 2 × 16, তাহলে 32 যদি অ্যাভোগাড্রোর সংখ্যা হয় তাহলে 16তে অর্ধেক হবে। এ দেখতে পাচ্ছ 16 দিয়ে কেটেছে 2, 2 দিয়ে ভাগ করলে 3.011 × 10⁻23। দেখো লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করতে হবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছে, তাহলে আলফা সমান গামা/3, তাহলে গামা সমান 3 আলফা, 3 দিয়ে গুণ করলে এটা অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ এটা উত্তর হবে অর্থাৎ সত্য। এবার দেখো ওয়াট মিটার⁻⁻1 কেলভিন⁻⁻1 এটি কোন ভৌত রাশির একক? এটি উত্তর হবে এখানে অপশান, এটা উত্তর হবে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে। এবার দেখো পরের কোশ্চেন, বিবর্ধক কাচরূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? এটা উত্তর হচ্ছে উত্তল লেন্স। আলোকরশ্মি প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? এটি উত্তর হবে 0 ডিগ্রি। দেখতে পাচ্ছ মিউ সমান sin i/sin r, sin 0/0 হলে 0 হয়, sin 0 এর মান 0। বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয়? এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? R সমান v²/p, তাহলে ভি হচ্ছে 220, তাহলে 220 × 220/100 484 ওহম। 3 এর 1 এমন দুটি সংকর ধাতুর নাম লেখো যেখানে কপার উপস্থিত। প্রতিটি সংকর ধাতুর একটি করে ব্যবহার লেখো। তো দেখে নাও, এক হচ্ছে কাঁসা, কাঁসাতে কপার থাকে 80%, আর টিন থাকে 20%। আর পিতল, এখানে কপার থেকে 60 to 80%, জিঙ্ক থেকে 20 থেকে 40%। তাহলে কাঁসার ব্যবহার বাসনপত্র, ঘণ্টা, মূর্তি ইত্যাদি প্রস্তুতে ব্যবহৃত হয়। আর তোমার পিতল বাসন, কল, ফুলদানি তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। এটি ছিল 130 পাতার ছায়াতে। আর খনিজ আকরিকের মধ্যে পার্থক্য, অথবা এবছরের 2025 সালের কোশ্চেন খুব সহজ এসেছে, অনেকে হয়তো 90 পাবে। একবার দেখে নাও কেমন উত্তর করে এসেছো। আর যারা ভিডিওটি দেখছো আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো। এটা 131 পাতা ছায়াতে দেখতে পাচ্ছ খনিজ এবং আকরিকের পার্থক্য এখানে দেওয়া আছে, ঠিক আছে, আমি আর বললাম না। তারপরে দেখো কীভাবে নিচের পরিবর্তনটি সম্পন্ন করবে, এটা দেখে নাও। ছায়ার বই 145 পাতা। এই যে দেখতে পাচ্ছ যে ইথিলিন প্লাস হাইড্রোজেন, প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম বা র্যাডিনিকেল অনুঘটক দিয়ে ইথেন প্রস্তুত করা হয়, ঠিক আছে। তাহলে উত্তরটা আমরা লিখতে পারি প্যালাডিয়াম ক্যাটালিস্ট, আর এটা হচ্ছে প্লাস হাইড্রোজেন, তাহলে ইথিলিন থেকে অ্যাসিটিলিন। দুটি জৈব ভঙ্গুর পলিমারের নাম কি? দুটি জৈব ভঙ্গুর পলিমার হচ্ছে তোমার বাঁশ, কাঠ, খড় ইত্যাদি, ঠিক আছে, জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? এটি দেখে নাও। দেখো ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা, এখান থেকে লিখবে পেজ নম্বর 3 ছায়া প্রকাশনী। তোমরা দেখে একবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত ছায়ার বই। বেশিরভাগ কোয়েশ্চেন ছায়া প্রকাশনী থেকে এসছে, কিছু অভিনব থেকে পাবে। পেজ নম্বর 3 প্রাকৃতিক সৌরপর্দা স্ট্র্যাটোস্ফিয়ারকে কেন বলা হয়? ওজোন স্তরকে, সরি। পরের কোয়েশ্চেন, বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস এফেক্ট
কীভাবে সম্পর্কযুক্ত। তো দেখো এটা যে পেজ 3-তে ছায়ার বই, বিশ্ব উষ্ণায়ন গ্রিন হাউস এফেক্ট কীভাবে সম্পর্ক। এই যে মানবজাতির বিবিধ ক্রিয়াকলাপে বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ ক্রমাগত বাড়ছে, এর ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ বাড়ছে বা বেড়ে চলেছে। তাই গ্রিন হাউস গ্যাসগুলির প্রভাবে সারা বিশ্ব জুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে, এটুকু লিখবে। এটা হচ্ছে ছায়ার বই, পেজ নাম্বার 5, পেজ 5 ছায়া। দেখো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে 27 ডিগ্রি সি তাপমাত্রায় নির্দিষ্ট গ্যাসের আয়তন 200 সিসি। যদি গ্যাসটির চাপ 38 সি পারস্তম্ভ এবং তাপমাত্রা 127 ডিগ্রি সি পরিবর্তিত হয়, তবে গ্যাসটির আয়তন নির্ধারণ করো। এটা খুবই সহজ কোশ্চেন। যারা গ্যাসের আচরণ চ্যাপ্টারে অবশ্যই 2 বা 3 নম্বর অঙ্ক থাকে, এবারও এসেছে, দেখে নাও। তাহলে প্রাথমিক চাপ 76 সেমি, এটাকে আমরা P1 লিখব। প্রাথমিক উষ্ণতা আমি মাধ্যমিকের খাতা দেখি, এবারও দেখব। তোমাদের দেখবে যে হাইস্ট মার্কস যে 90 পাবে তার খাতা আমি ভিডিও করব, দেখে নেবে। তো প্রাথমিক উষ্ণতা T1 সমান 27 ডিগ্রি সি, তারপরে 27 + 273 300 কেলভিন। তাহলে প্রাথমিক আয়তন V1 সমান কত, 200 সিসি। তাহলে অন্তিম চাপ P2 সমান 38 সেন্টিমিটার, এটা দেওয়া আছে কিন্তু। অন্তিম তাপমাত্রা T2 সমান 127 ডিগ্রি সি, মানে 127 + 273 400 কেলভিন। অন্তিম আয়তন V2 বের করতে হবে। তাহলে আমরা জানি P1/V1/T1 সমান P2/V2/T2। তাহলে V2 সমান P1/V1 × T2/P2 × T1। এবার মান বসিয়ে দিয়েছি। P1 76 সেন্টিমিটার, V1 হচ্ছে 200, T2 400, P2 হচ্ছে 38, T1 300। দেখো এখানে 76 38 2 দিয়ে কেটেছি, 0 0 কেটে দিয়েছি। তাহলে 2 দ্বিগুণে 4, 4 4 16, 1600/3 ভাগ করলে 533.33 সিসি। তাহলে এটা অ্যান্সার হবে 533.33। তোমরা জানাবে কমেন্ট বক্সে কেমন উত্তর তোমাদের হয়েছে বা কেমন মার্কস পাবে। দেখো 227 ডিগ্রি সি তাপমাত্রায় 83.1 সেমি পারস্তম্ভের চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো। কিন্তু আর এর মান দিয়েছে 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তো দেখে নাও তাপমাত্রা T 227 ডিগ্রি সি, তোমরা জানো সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করতে হবে। তাহলে 227 + 273, মানে এটা হচ্ছে সূত্র, T ডিগ্রি সি সমান T + 273, এটা কেলভিনে কনভার্ট করতে গেলে এই সূত্রটা করতে হবে। তাহলে পেয়ে গেলাম 500 কেলভিন। পিটা দেওয়া আছে সেন্টিমিটারে, এটাকে এটিএমে কনভার্ট করতে হবে, কারণ 1 ATM = 76 সেন্টিমিটার। তাহলে নাইট্রোজেন গ্যাসের ভর দেওয়া আছে 14 গ্রাম, এই যে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস। আর নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর, একটা পারমাণবিক ভর হচ্ছে 14, 2 × 14 মানে 28 গ্রাম। আর এর মানটাকে লিটার অ্যাটমসফিয়ারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে 0.082 লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান। পিবি সমান nRT, n সমান W/mRT, অনেকে হয়তো বুঝতে পারবে না, n সমান W/m, মানটা বসিয়ে দিয়েছি। তাহলে ভি সমান, এখানে নিচে চলে যাবে PM, প্রত্যেকটা মান বসানো আছে। W 14, আর এর মান 0.082, টি এর মান হচ্ছে 500, পি হচ্ছে 83.14, 76 উপরে গিয়েছে, এ হচ্ছে 28। তাহলে দশমিকের উপর 3 ঘর ছিল, নিচে 1000 নিয়েছি, 500 দিয়ে কাটলাম 2 দিয়ে 76 কেটেছে 38, 14 দিয়ে কেটেছে 2 দিয়ে এটা কেটেছে 41। তাহলে 41 × 38 এটা হবে, এটা গুণ করে এটাতে ভাগ করবে। তাহলে অ্যান্সার পেয়ে গেলে 18.74 লিটার। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে 18.74 লিটার। তারপরে দেখো 3.5 অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন প্রক্রিয়াটি রেখাচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। এটা দেখো ছায়ার বই 50 পাতা। এই যে অবতল লেন্স দ্বারা এই ছবিটা আঁকতে হবে, বা তোমরা এঁকে এসছো রেখাচিত্রের সাহায্যে, এবং ব্যাখ্যা করতে হবে পেজ নাম্বার 50। ঠিক আছে, পরের কোশ্চেন, এটা হচ্ছে পেজ 50 ছায়ার বই, ছায়া প্রকাশনী। আকাশকে নীল দেখায় কেন, একটি চিত্রসহ ব্যাখ্যা। এটা পরীক্ষা হলে যখন গার্ড দিচ্ছি তখন অনেক ছাত্রই যে স্যার ছবি তো কোনো দিন আসে না, তো আসলে কি করে বলবো যে আসবে কি আসবে না।
বোর্ড কোয়েশ্চেন করেছে, কোয়েশ্চেনকে আমি করেছি বা যারা গার্ড দিতে তারা করেছে। যাই হোক, অনেক কষ্ট করে বোঝালাম যে চিত্র আঁকতে হবে, তুমি তোমার বাইরে কী আকাশ দেখো, নীল দেখো, তো দেখে নাও কীভাবে উত্তরটা করবে। দেখো রায়ান মার্টিন 229 পাতা, আমার কিন্তু পুরাতন বই। রায়ান মার্টিন, এই যে আকাশের রং নীলিমা কেন বা আকাশের রং নীল হয় কেন? কী দেখছো, আকাশ নীল রঙের তো হয়, তাই না? আজকে একটু মেঘাচ্ছন্ন ছিল, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে ছবি সহ, পেজ নাম্বার 229, রায়ান মার্টিন সহায়িকা। ঠিক আছে, যদি বই আছে দেখে নেবে। পরের কোয়েশ্চেন, 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিণত করা হলো, বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর রোধ কত? তাহলে আবার পড়ছি, 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে কনভার্ট করা হলো, তাহলে বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর রোধ কত? তো কীভাবে করতে হবে দেখে নাও। দেখো বৃত্তে পরিবর্তিত করা হলে দুটি রোধ কত হবে? 4 ওহম ছিল, তাহলে ব্যাস বরাবর ভাগ হচ্ছে, তাহলে 4 দিয়ে 2কে ভাগ করতে হবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 ওহম। দুটি রোধ অর্থাৎ 2 ওহম যে দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তখন কিন্তু সমান্তরাল হয়ে যাবে। তাহলে সমান্তরাল সমবায় থাকলে তুল্যরোধ কত হবে? আমরা জানি 1/Rp, মানে প্যারালাল সিরিজে যদি তুল্যরোধ Rp হয়, তাহলে 1/Rp ইকুয়াল টু, আমরা জানি 1/R1 প্লাস 1/R2, তাহলে হাফ হাফ, এটা যোগ করলে 1 হয়ে যায়, তাহলে Rp ইকুয়াল টু 1 ওহম। তাহলে উত্তর হবে 1 ওহম। ক্যালসিয়াম অক্সাইড ইলেকট্রন বন্ড দেখাও, এটা ভেরি ইজি, দেখে নাও। ক্যালসিয়াম অক্সাইড Ca, এর হচ্ছে 2 8 8 2 পারমাণবিক সংখ্যা, তাহলে বাইরের পক্ষে 2টো ইলেকট্রন থাকবে, আর অক্সিজেন বাইরের পক্ষে থাকে 6টা। তাহলে দেখো এর বাইরের কক্ষ থেকে 2টো ইলেকট্রন এখানে দিয়ে দিচ্ছি, তাহলে অটোলাইপেট কী করবে? 2,6, তাহলে ক্যালসিয়াম 2+ ফর্ম হবে, প্লাস অক্সিজেন 4টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, তাহলে 2-, তাহলে তৈরি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়ামের 2+ হবে 2 8 8, অক্সিজেনের 2,8, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক বিন্যাস লাভ করছে, দুটো আয়ন ক্যাটায়ন এবং অ্যানায়ন স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড ফর্ম করে। পরের কোয়েশ্চেন, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক অনেকটা বেশি, কেন? ব্যাখ্যা করো, এটা দেখে নাও। দেখো ডাইরেক্ট উত্তর দেওয়া নেই, কিন্তু সমযোজী পদার্থের গলনাঙ্ক মান সাধারণত কম হয় তড়িৎযোজী অপেক্ষা। বলছি সমযোজী পদার্থের অণুগুলির মধ্যে অতি দুর্বল ভ্যান ডার ওয়ালস বল উপস্থিত থাকে, তাই অণুগুলির আন্তরাণবিক আকর্ষণ বল খুব কম হয়, ফলে সমযোজী পদার্থের একটি অণুকে অপর অণু থেকে পৃথক করতে বেশি শক্তির প্রয়োজন হয়, তাই সমযোজী পদার্থের গলনাঙ্ক অন্যান্য যৌগের তুলনায় কম হয়। তুমি লিখবে যে এখানে কোয়েশ্চেনটা বলেছি গ্লুকোজ এবং সোডিয়াম ক্লোরাইড, তাহলে এখানে শুধু লিখতে হবে যে গ্লুকোজ সমযোজী যৌগ, তাই এই মানে গ্লুকোজের অণুগুলির মধ্যে অতি দুর্বল ভ্যান ডার ওয়ালস বলস উপস্থিত থাকে এবং এই অণুগুলির আন্তরাণবিক আকর্ষণ বল খুব কম হয়, অর্থাৎ অণু মানে গ্লুকোজ অণু, লিখতে হবে গ্লুকোজ অণুগুলির আন্তরাণবিক আকর্ষণ বল কম হয়, ফলে গ্লুকোজ পদার্থের একটি অণুকে অপর অণু থেকে পৃথক করতে বেশি শক্তির প্রয়োজন হয় না, এই জন্য গলনাঙ্ক কম হয়। অপরপক্ষে যে NaCl যৌগ, তাদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ শক্তিকে ব্রেক মানে ভাঙতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেই জন্যই NaCl এর গলনাঙ্ক বেশি হয়। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, এটা ভেরি ইজি, যে কোনগুলি তড়িৎযোজী কোনগুলি সমযোজী, তো দেখে নাও। আমি এভাবে শিখে থাকি যে ধাতব হাইড্রাইড, ধাতব ক্লোরাইড, ধাতব অক্সাইড, বিশেষ করে আরেকটাও শিখে থাকি যে থাকবে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, তাহলে KCl অ্যান্ড লিথিয়াম হাইড্রাইড, এইটা হচ্ছে তড়িৎযোজী, আর সমযোজী যৌগ হচ্ছে অ্যামোনিয়া এবং ইথেন C2H6, এই দুটো হচ্ছে সমযোজী। পরের কোয়েশ্চেন, সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী ঘটবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। তো লিখেছি দেখো 2Na প্লাস 2NH3 তৈরি হবে সোডামাইড 2NaNH2 প্লাস হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে প্রথম গ বিভাগ হয়ে গেল। এবার ঘ দেখো, আধুনিক পর্যায় সূত্রটি লেখো, এটা ছায়ার বই, পেজ নাম্বার
98 আছে, দেখে নাও। আধুনিক পর্যায় সূত্র বা মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপ: বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। শ্রেণী 1 থেকে 2 এবং শ্রেণী 13 থেকে 17 পর্যায় বরাবর মৌলগুলি পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা আলোচনা করো। এটা 101 পাতা আছে, দেখে নাও, ছায়ার বই। এই যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক গেলে পরমাণু ক্রমাঙ্ক বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধও বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়, পরমাণু বহিঃস্থকে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়েও 1 নম্বর 2 নম্বর শ্রেণী থেকে 13 থেকে 17 পর্যন্ত কমতে থাকে। ঠিক আছে, এখানে 2 নম্বর আছে, লিখবে 1 থেকে 2 মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কমে এবং 13 থেকে 17, এখানে বলছে শ্রেণী 13 থেকে 17 পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। ঠিক আছে, ব্যাখ্যা করবে। আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো। তো এখন যে আধুনিক পর্যায় সারণী, সেখানে দেখতে পাবে যেটা 1 নম্বর শ্রেণীতে বিলং করে। এই যে দেখতে পাচ্ছ যে পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী 1 নম্বর শ্রেণীতে আছে কেন? তো দেখো এই উত্তরটা আছে 100 পাতায়। কারণ খাদ্যাতুর সঙ্গে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উভয়ই আছে, কিন্তু এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? 1। এই যে হাইড্রোজেন এবং খাদ্যাতু উভয়েরই যোজিত কক্ষে 1টি ইলেকট্রন থাকায় একে 1 নম্বর গ্রুপে রাখা হয়েছে। ঠিক আছে, এবার ব্যাখ্যা করতে বলেছি, কারণ এই খাদ্যাতুর সঙ্গে সাদৃশ্যটা লিখে দেবে। ঠিক আছে, এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পয়েন্ট আছে, পেজ নম্বর 100, ছায়ার বই। পরের প্রশ্ন, পর্যায় সারণীতে কোন শ্রেণীতে কঠিন তরল ও গ্যাসের মৌল অবস্থান করে? এটি উত্তর হবে 17 নম্বর শ্রেণী। আমি একটু ভালো করে লিখে দিই, 17। ফ্লোরিন ক্লোরিন গ্যাস, ব্রোমিন তরল, আয়োডিন হচ্ছে কঠিন। ঠিক আছে, কঠিন হচ্ছে আয়োডিন। কোন শ্রেণীতে? তাহলে 17 নম্বর। পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপনের জন্য ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার হয়? আমি বলি রসায়নের নম্বর পাওয়া খুব সহজ, কারণ আমি একজন রসায়নের শিক্ষক। দেখো, পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপন, তাহলে যার উপর প্রলেপ দেবো তাকে ক্যাথোড, তাহলে পিতল হবে ক্যাথোড। আর যার প্রলেপ দেবো, নিকেলের প্রলেপ দিতে হবে, তাকে ধরা হয় অ্যানোড। আর তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করা হয় নিকেল সালফেট এবং সামান্য বোরিক অ্যাসিড। আমার হাতে লেখা খারাপ, দেখে নাও, বোরিক অ্যাসিড। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফেট পাঠালে কী ঘটবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। তাহলে PbNO3 প্লাস H2S হাইড্রোজেন সালফাইড, PbS কালো বর্ণের লেড সালফাইড অধ্যক্ষে পড়বে, প্লাস 2 অণু নাইট্রিক অ্যাসিড তৈরি হবে। এটা 124 পাতা, ছায়াতেও আছে, দেখে নেবে। 1,2 ডাইব্রোমো ইথেন এবং 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেনের গঠন সংকেত। এই যে দেখে নাও, CC ইথেনের আমরা জানি সংকেত C2H6, কিন্তু বলেছে 1,2 ডাইব্রোমো ইথেন। এটা যদি 1 নম্বর কার্বন ধরি, তাহলে পাশেরটা 2 নম্বর, তাহলে 1, 2 দুটো ব্রোমিন আছে, তাহলে ডাইব্রোমো ইথেন। এইখানে দেখো পরের কোশ্চেন আছে যে 1,1,2,2 টেট্রাব্রোমো, তাহলে এখানেও বিআর হবে, এটাও বিআর হবে। তাহলে 1 নম্বরে দুটো আছে, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। ঠিক আছে, এটা 1, এটা 2, তাহলে 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেনের সংকেত এটা। পরের কোশ্চেন, ইথাইল অ্যালকোহলের সাথে গাঢ় সালফুরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে যে জৈব যৌগটি উৎপন্ন হয় তার নাম কি? তাহলে ইথানল প্লাস সালফুরিক অ্যাসিড উত্তপ্ত করছে 170 ডিগ্রি সিতে, মানে সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে ঘটনা হয়। এটা ল্যাবে করে দেখায়, ইথানল থেকে ইথিন তৈরি হয় প্লাস জল। আমি কিন্তু ল্যাবে এটাও তৈরি করে দেখাই। এই পিতলের চামচের উপর নিকেলের প্রলেপ দিতে পারি। তারপর তোমার লেড নাইট্রেটের যে বিক্রিয়াটা, অনেকেই দেখেছে বিক্রিয়াটা, আমাদের স্কুলের ছাত্রছাত্রী। সিএনজি এর একটি ব্যবহার, 144 পাতা, ছায়াতে আছে, দেখে নাও। মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে সিএনজির ব্যবহার জ্বালানি রূপে, এছাড়া বাস, ট্যাক্সি, অটোরিক্সা সহ বিভিন্ন গণপরিবহন ব্যবস্থায় জ্বালানি রূপে সিএনজি ব্যবহার হয়। ঠিক আছে, পেজ নম্বর 144। পরের কোশ্চেন, মিথানল এবং ইথানলের একটি করে ক্ষতিকর প্রভাব আলোচনা করো। তো তোমরা জানো ইথানল খাওয়া উপকার কিছুই নয়, অনেকে ড্রিঙ্ক বা পান করে। এর ফলে কী হয়? বেশি মাত্রায় নিয়মিত সেবনের ফলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আমরা বলি ড্রাঙ্কার। ঠিক আছে, তাহলে লিভার কিডনি ক্ষতিগ্রস্ত হয়, ইভেন মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, কখনোই খাবে না।
তাহলে মিথানল পানির ক্ষতিকর প্রভাব। মিথানল লিভারে জারিত হয়, ফর্মালডিহাইডে পরিণত হয়। উৎপন্ন ফর্মালডিহাইড কোষ গঠনকারী, এটা হচ্ছে তোমার 147 পাতার। কোষ গঠনকারী বিভিন্ন উপাদান সময়ের সঙ্গে দ্রুত বিক্রিয়া করে, ফলে কোষে উপস্থিত প্রোটোপ্লাজম সঞ্চিত হয়ে যায়। এছাড়া মিথানল অপটিক নার্ভকে ক্ষতিগ্রস্ত করে অন্ধত্ব ঘটায়, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো। শুষ্ক বায়ু আর্দ্র বায়ু হালকা হয়, সাধারণ গাণিতিক হিসাব করে লেখো। এটা অভিনব থেকে ভালো আছে। অ্যাভোগাড্রোর সূত্র দেখে নাও। এই যে অ্যাভোগাড্রোর সূত্র, স্থির উষ্ণতা চাপে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক, বর্তমানে একে অ্যাভোগাড্রোর সূত্র বলে। ঠিক আছে, পেজ নাম্বার 14, অভিনব, মানে এটা হচ্ছে তোমার বইটা দেখে নাও, ভট্টাচার্য ব্রাদার্স, অভিনব। ঠিক আছে, পরের কোশ্চেন, যে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু কেন, গাণিতিক ব্যাখ্যা। এখানে দেওয়া আছে, আমি আর ব্যাখ্যা করছি না। পেজ নাম্বার 15, দুটো বইয়ের পড়বে, কিন্তু 6 থেকে বেশি কোশ্চেন আসতে বারবার বলছি। ওকে, গাণিতিক ব্যাখ্যা। তারপরে দেখো, একটি আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম 0.5 গ্রাম অক্সিজেন উপস্থিত পোড়ানো হলে কোন বিক্রিয়াটি উদ্বৃত্ত থাকবে? উদ্বৃত্ত বিক্রিয়াটির পরিমাণ নির্ণয় করো। দেখো, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন তৈরি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। 24 গ্রাম পারমাণবিক ভর দেওয়া আছে, ম্যাগনেসিয়ামের 24, অক্সিজেনের 16, তাহলে ম্যাগনেসিয়াম 24 গ্রাম আর 32 গ্রাম হচ্ছে অক্সিজেন। তারপর দেখো এটা, তাহলে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। ঠিক আছে, তাহলে 1 গ্রাম করে 24/32, তাহলে 0.5 গ্রাম বলে যে অক্সিজেন বিক্রিয়া করে। ভালো করে দেখো, 0.5 গ্রাম অক্সিজেনের সাথে 1 গ্রাম ম্যাগনেসিয়াম পোড়ানো হলো, তাহলে 0.5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করছে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে? জাস্ট ক্যালকুলেশন, 24/32 × 0.5, এটা তুললে 10, কাটলে 2, 2 দিয়ে 24 কেটেছে 12, 4 দিয়ে কেটেছে 3/8, 3/8কে ভাগ করলে মিলে যাবে 0.375 গ্রাম। 0.5 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করছে এত গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে, তাহলে উদ্বৃত্ত বা এক্সেস থাকবে কি? ম্যাগনেসিয়াম। অনেকে বুঝতে পারেনি, বোঝার কথাও নয়। তাহলে বিক্রিয়ক ম্যাগনেসিয়াম উদ্বৃত্ত থাকবে, তাহলে উদ্বৃত্ত ম্যাগনেসিয়ামের পরিমাণ ছিল 1 গ্রাম, ব্যবহার হয়েছে তোমার 0.375, তাহলে পড়ে থাকলো 0.625। ঠিক আছে, উদ্বৃত্ত ম্যাগনেসিয়ামের পরিমাণ 0.625। তারপরে দেখো, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সঙ্গে অতিরিক্ত লৌহ HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে। তাহলে দেখে নাও, এটা খাতা লেখা আছে, মানে আমি কিন্তু টুকছি না, আমি নিজে করি আবার নিজে ভিডিও বানাই। দেখো, ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2HCl তৈরি হবে CaCl2 প্লাস H2 প্লাস CO2। উপরে লিখে দেবে রাসায়নিক সমীকরণ। ধরো এই ভিডিওটা আগামী বছর তো দেখলে তার কিন্তু কাজে লাগবে কীভাবে উত্তর করতে হয়। রাসায়নিক সমীকরণ, তাহলে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের 3 × 16 100 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইডের 44, তাহলে 44 গ্রাম CO2 উৎপন্ন হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। 1 গ্রাম 100/44, 66 গ্রাম, তারপরে 1.5 গুণ হচ্ছে, তাহলে একেও 1.5 দিয়ে গুণ করতে হবে, 100 গুণ 1.5 মানে 150। তাহলে দেখতেই পাচ্ছ এখানে কাটাকাটি করলে কত হলো অ্যান্সার? 150 গ্রাম। তাহলে রেল লাইনে পরপর 2 পাতের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে ফাঁক রাখা হয় কেন? এটা ক্লাস 8এও আছে, আবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ক্লাস মাধ্যমিকেও দিয়ে দিয়েছে 10-এ, তাই না? তাহলে এই কোশ্চেনটা আছে রায় অ্যান্ড মার্টিন 123 পাতায়, দেখে নাও। অনেকেই ট্রেন চেপেছি, রেল লাইন থাকে ওর প্রতি ট্রেন যায়, অনেকে আগে বলতো রেলগাড়ি, আমি বললি ট্রেন। এই যে দেখো রেল লাইনের মাঝে ফাঁক রাখা আছে, পেজ নাম্বার 123, এখান থেকে শুরু করবে, এখানেও আছে আর একটু এখানে আছে। ঠিক আছে, তাহলে পেজ নাম্বার 123। অনেকেই উত্তর পেরেছ, কারণ কোশ্চেনটা ইজি ছিল। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ মধ্যে সম্পর্ক আমরা জানি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয়, তাহলে আলফা সমান β/2 সমান γ/3। পরের কোশ্চেন, 10 ডিগ্রি C তাপমাত্রা একটি লোহার রডের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে 110 ডিগ্রি C তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত? তো দেখে নাও, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক, একটা জায়গায় চালাকি করেছে ভদ্রলোক, যে কোশ্চেন সেট করেছে, আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়েছে, আমার লাগবে কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দেখে নাও, তাহলে আমরা ধরেছি প্রাথমিক যে দৈর্ঘ্য L1 20 সেন্টিমিটার, T1 10 ডিগ্রি C, T2 হচ্ছে 110 ডিগ্রি C, তাহলে অন্তিম দৈর্ঘ্য হচ্ছে ধরেছি L2।
তাহলে গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করেছি, তাহলে গামা সমান হচ্ছে 3 আলফা, তাহলে আলফা সমান গামা বাই 3, কাটাকাটি করলাম 12 × 10⁻⁶, তাহলে এটা উষ্ণতা T2 > T1, T2 ধরেছি 110 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আলফা সমান L2 - L1 বা L1 × T2 - T1, আলফার মান বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ L2 - 20, L1 হচ্ছে 20, 110 থেকে 10 বাদ দিলে 100, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, L2 - 20 সমান 20 × 100 মানে 2000, 2 × 12 তাহলে 24000 ইন্টু এটা 3টে শূন্য আছে কমে গেল 10⁻³ এটাকে 1/1000 দিয়ে ভাগ করলে 1000 দিয়ে ভাগ করলে কত হবে 0.024, অনেকে ভাববে স্যার ভুল করেছে, দেখে নাও, শূন্য দিয়ে দিলাম। তাহলে L2 সমান -20 ছিল, উপরে গেলে সমানের ডান দিকে, মানে উপরে ব্যবহার ভেবো না যে স্যার উপরের কথা বলছি, তাহলে 20.024 সেন্টিমিটার অ্যান্সার মিলিয়ে নেবে, অ্যান্সার হবে 20.024 সেন্টিমিটার। প্রমাণ করো আয়তাকার কাচের ফলকে আপাতিত আলোকরশ্মি এবং ফলক থেকে নির্গত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল। এই কোয়েশ্চেনটা সাজেশনে দিয়েছিলাম, ভেরি ইম্পর্টেন্ট ছিল এবং এসেছে, আমার একটু শরীর খারাপ, কাশি। পেজ নাম্বার 44, এই যে দেখতে পাচ্ছ আয়তাকার কাচের স্ল্যাব, এখান থেকে 44 পাতা এখান থেকে শুরু করে আর একটু লিখতে হবে, ডান দিকে আছে দেখো, না পারলে এইটুকু যারা লিখে এসছো ফুল মার্কস পাবে, ছবিটা আঁকতে হবে আর এখানে, ঠিক আছে। পেজ নাম্বার 45, ছায়ার বই। একটি প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ, প্রতিসরক কোণ এ, প্রতিসরক তল আলোকরশ্মি যদি লম্বভাবে আবর্তিত হয় তাহলে আলোকরশ্মির চ্যুতিকোণ কত, এটাও দেওয়া আছে, ঠিক আছে, এটা আমি ব্যাখ্যা করছি না। দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, এটা 54 পাতা ছায়ার বই এবং প্রতিকার। এই কোয়েশ্চেনটা খুব ইজি, দেখো দীর্ঘদৃষ্টি দেখতে পাচ্ছ হাইপারমেট্রোপিয়া, দীর্ঘদৃষ্টি যদি চোখ দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না, তাহলে দীর্ঘদৃষ্টি। আর প্রতিকারের উপায় এই যে লেখা আছে, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্য উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে এই ত্রুটি দূর করা যায়। এটা সকলে 3 পাবে, আমি নিশ্চিত। যারা কমার্স স্টুডেন্ট আছে তারাও দেখবে এদিক ওদিক করে লিখে ফেলেছে। তারপর 30 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্যরোধ কত হবে। তো দেখে নাও, এটাও সহজ অঙ্ক, আলোর থেকে সবাই ফুল মার্কস পাবে। চলো তাহলে তাই 3টি রোধ 20-20-20 এখন চলছে বাজারে খুব T20 খেলা, আর এখন শুরু হয়েছে তোমার ICC 50 ওভার্সের চ্যাম্পিয়ন্স ট্রফি। তাহলে 3টি 20 ওহম রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তুল্যরোধ কত হবে, 20 + 20 + 20 60 ওহম। এবার বলেছে ওই যে 3টি তুল্যরোধ 60 ওহম এবং 30 ওহম সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্যরোধ হবে 1/RP, মানে প্যারালাল সিরিজ, 1/60 1/30 লসাগু 60, তাহলে দেখতেই পাচ্ছ 3/60 কাটাকাটি হলো 1/20 = 20 ওহম, ঠিক আছে, 20 ওহম উত্তর হবে, এটা অ্যান্সার হয়ে যাবে 20 ওহম। পরের কোশ্চেন, একই মানে 3টি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে ওদের দুপ্রান্তে একটি তড়িৎচালক বল উৎস যোগ করলে 10 ওয়াট ক্ষমতা ব্যয় হয়। তাহলে রোধ 3টিকে সমান্তরাল সাথে যুক্ত করে একই তড়িৎচালক বল প্রয়োগ করে কত ওয়াট ব্যয় হবে। তাহলে ধরে নিচ্ছি 3টি সমমানের রোধ হলো x, তাহলে শ্রেণী সমবায়ে 3টি x রোধ যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে, x + x + x 3x। আমরা জানি P = VI, ওখান থেকে পেয়ে যাচ্ছি P = V²/R, তাহলে P হচ্ছে 10 ওয়াট, তাহলে এখান থেকে বের করে নিচ্ছি আর এর মান হচ্ছে তুল্য রোধ 3x, তাহলে V² = 30x। আবার 3টি রোধ যদি সমান্তরাল সঙ্গে যুক্ত থাকে তাহলে তুল্য রোধ হচ্ছে 1/RP = 1/x + 1/x 1/x, তাহলে পেয়ে গেলাম 3/x, তাহলে RP = x/3। আবার বসাচ্ছি P = V²/R, বলেছে ক্ষমতা বের করতে, তাহলে V² এখানে পেয়ে গেছিলাম 30x, সেই মানটা এখানে পুট করেছি, আর এর মান x/3, তাহলে কাটাকাটি করে পেলাম কত 90 ওয়াট, এটা অ্যান্সার হবে 90 ওয়াট। আর দুটো কোয়েশ্চেন আছে দেখে নাও। লেন্জের সূত্র, লেন্জের সূত্র রায়ান মার্টিন, সহায়িকা 315 পাতা, এবং লেন্জের সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, যুক্তি দাও। এটা হচ্ছে রায় মার্টিন 316 পাতা,
একবার দেখে নাও 316 পাতাতে। এই যে মাই ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে যারা আগামী বছর মাধ্যমিক দেবে তাদের বলছি রায়মার্টিন সহায়িকা কিনবে এবং পড়বে। এই যে লেন্জের সূত্র, শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে বা এর বিকল্প রূপ, পেজ নাম্বার 316। এখান থেকে একটু বড়ই হবে কোশ্চেনটার অ্যান্সার। 316 পাতা, ঠিক আছে। পরের কোশ্চেন, এটা লাস্ট। ভর বিচ্যুতি বলতে কি বোঝায় এবং হিলিয়াম নিউক্লিয়াসের ভর বিচ্যুতি কত হবে যদি এই মানটা দেওয়া আছে। তো দেখে নাও, এটা আছে 91 পাতা। তোমার ভর বিচ্যুতি বা ভর ত্রুটি, মাস ডিফেক্ট। এই যে ধরো কোনো নিউক্লিয়াসে যতগুলি প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত, তাদের ভরের সমষ্টি অপেক্ষা নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়, একে বলছে ভর ত্রুটি। অঙ্কটা দেখে নাও, হিলিয়াম 2 4, তাহলে প্রোটন হচ্ছে পারমাণবিক সংখ্যা 2 আর নিউট্রন হচ্ছে 4-2 মানে 2, তাহলে ভর ত্রুটি ডেল্টা এম সমান সূত্র যতগুলি প্রোটন সংখ্যা তাদের যে ভর মাস অফ প্রোটন, আর যতগুলি নিউট্রন সংখ্যা 2, তাহলে এম ইন্টু এন, এম এন মানে মাস অফ নিউট্রন মাইনাস এম, ক্যাপিটাল এম হচ্ছে নিউক্লিয়াসের ভর। তাহলে প্রত্যেকটা ভর দেওয়া আছে, প্রোটনের ভর এই মানটা বসিয়েছি, এটা নিউটনের ভর। তাহলে এটা গুণ করে এটা হলো, এটা গুণ করে এটা পেলাম 2 পয়েন্ট, এখানে জায়গা পাইনি, এখানে লিখেছি। তাহলে অ্যান্সার এসছে 0.0304 AMU। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি ভুল উত্তর করাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং সকলকে বলছি তোমরা কমেন্ট বক্সে জানাবে যে কেমন উত্তর পাবে। তাহলে এখন বলছি সেটা দেখবো, এবং ফাইনাল রেজাল্ট যখন বেরোবে তখনও জানাবে কেমন পেয়েছে, ঠিক আছে। সকলে ভালো করে নেক্সট 11-এ সায়েন্স নিয়ে পড়বে বা কেউ আর্টস নিয়ে পড়বে। আগামী দিনে তোমরাই ভবিষ্যৎ, ভালো করে পড়াশোনা করো, ভালো মানুষ হও, দেশের সম্পদ হও। থ্যাংক ইউ।